আমার টাইমলাইন দেখানো হয়, যেটা 2022 সাল ছিল। তখন ড্রাগন ব্যাংক নামে একটা কোম্পানিতে ইন্টারভিউ চলছিল। আমরা টেরেসের সিন দেখি। এরপর আমরা ইন্টারভিউ সিন দেখি, যেখানে ক্যারি নামে একটা মেয়েকে বলা হচ্ছিল যে 5000 ইন্টারভিউয়ারের মধ্যে থেকে এখন মাত্র 80 জনের ইন্টারভিউ নেওয়ার বাকি রয়েছে। আর ক্যারি নামের মেয়েটি সবাইকে রিজেক্ট করছিল। আমরা ওয়াশরুমের সিন দেখি। এখানে একটা ছেলে অনেক বেশি নার্ভাস ছিল আর নিজের ইন্টারভিউ প্র্যাকটিস করছিল। এরপর সে সেখানে আসে যেখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। সে যেহেতু অনেক নার্ভাস ছিল, তাই সে সেখানেই পড়ে যায় আর চেয়ারও তার পিছন থেকে সরে যায়। তার নাম ছিল তাকু। সে এখানে অনেক নার্ভাস হয়ে একটা কথা বলে ফেলে, যেটা আসলে ইন্টারভিউতে বলা উচিত ছিল না। আর কি কথা ছিল তা আমরা সামনেই জানতে পারবো। এরপর এখানে হারুর এন্ট্রি হয়। সে অনেক কনফিডেন্সের সাথে আসে আর সেখানে জাজদের অনেক বেশি প্রশংসা করতে থাকে, যেটা আসলে মিথ্যা ছিল। ক্যারি তখন ভাবতে থাকে যে ছেলেটি কত সাফাইয়ের সাথে মিথ্যা বলছে। এরপর ওয়েন্ডিং মেশিনের পাশে তাকুকে দেখতে পাই, যে যখন টাকা বার করছিল তখনই টাকা হাত থেকে উড়ে চলে যায়। সেটা তখন হারু ধরে ফেলে আর তাকু আর হারু একে অন্যকে দেখে অবাক হয়। এরপর তাদের দুজনকে একসাথে ডিনার করতে দেখতে পাই। এরপর তাকু হারুকে বলে যে আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু একটাতেও পাশ করতে পারিনি। তখন হারু বলে যে আমি যে কটা ইন্টারভিউ দিয়েছি সবগুলোতেই পাশ করেছি, কিন্তু আমার ড্রাগন ব্যাংকে চাকরি করার একটু বেশি ইচ্ছে, তাই আমি সেখানে চাকরি করতে চাই। এটা শুনে হারু একটু অবাকই হয়। তাকে বলে যে তুমি সবকটাতেই পাশ করেছো। আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি যে হারু মিথ্যে বলছে। এরপর 2016 সিন দেখানো হয়, যেখানে কিছু হাই স্কুল স্টুডেন্ট তাকুকে বুলি করছিল। তখন সেখানে হারু আসে আর সেই বুলি স্টুডেন্টদেরকে অনেক বেশি মারতে শুরু করে, কিন্তু সে হঠাৎ করেই থেমে যায়, কারণ একটা সিসিটিভি ক্যামেরাতে তাকে দেখা যাচ্ছিল। সে দৌড়ে সেখান থেকে চলে যায়। তার পিছনে পিছনে তাকু সেখানে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে হেল্প কেন করলে। তখন সে বলে তুমি আর আমি একটা স্কুলেই পড়তে চলেছি তাই। এটা শুনে তাকু অনেক বেশি ইমপ্রেস হয় আর তাকে বলে তাহলে তুমি পালিয়ে আসলে কেন। তখন সে বলে যে সিসিটিভি ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছিল। এটা শুনে সেখানে তাকু বসে পড়ে আর সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সেই ফুটেজ ডিলিট করে দেয়। এটাতে হারু অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তারা সেখানেই অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। আর এগুলোই এখন তাকু আর হারু দুজনের মধ্যেও কথা বলছিল। এখানে হারু তাকে বলছিল যে তুমি তো অনেক বড় জিনিয়াস হ্যাকার ছিল, তাহলে তুমি কেন ওই কোম্পানিতে সিলেক্ট হবে না। তখন সে বলে যে আমি মানুষের সাথে বেশি কথা বলতে পারি না। এরপর তাকুকে দেখানো হয় যে ক্লিনারের জব করছিল আর যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছিল তাদেরই কাজ করা দেখছিল। তখনই সেখানে হারু চলে আসে আর তাকে বলে যে আমাকে চাকরিতে রাখা হয়েছে, কিন্তু আমি এমন চাকরি করতে চাই না যে কোম্পানিতে তোমার মতো ইন্টেলিজেন্টকে চাকরি না দিয়ে আমার মতো ফ্রডি ছেলেকে চাকরি দেওয়া হয়েছে। সেই কোম্পানির কাজটা কেমনই হবে। এটা বলে সে বলে যে আমি নিজের কোম্পানি ওপেন করব, যেখানে তুমি হ্যাকিং মাস্টার আর আমি মানুষের সাথে কথা বলতে এক্সপার্ট। আমরা দুজনে মিলে একটা ট্রিলিয়ন গেম নামে কোম্পানি স্টার্ট করব। এগুলো কিন্তু তাকে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন সে বলে যে আমি সেই কোম্পানি স্থাপন করে এই কোম্পানিটাকেও কিনে নেব। এগুলো তাকে কোনো কিছুই বুঝতে পারছিল না। আর সে সেই গ্লাসের মধ্যেই রেখে দিয়েছিল যে আই উইল টেক ইউ, অর্থাৎ আমি তোমাদেরকেও টেক ওভার করবো। এগুলো দিয়ে সে অনেক ক্রিপি স্মাইল দিচ্ছিল আর সব কথাই তাকুর মাথার উপর দিয়ে যাচ্ছিল। এরপর ফিউচারের সিন দেখতে পাই, যেটা 2024 সাল ছিল। বলা হচ্ছিল যে ট্রিলিয়নার গেম জাপানের নাম্বার 1 গেমিং কোম্পানি আর তা আমেরিকা এবং সৌদির সাথেও কন্ট্রাক্ট করে ফেলেছে। আর এটা বর্তমানে পৃথিবীর সবথেকে লার্জেস্ট কোম্পানির মধ্যে একটা হয়ে গিয়েছে। এগুলি সবাই ইন্টারভিউ আর সাংবাদিকেরা বলছিল। আর এখানে আমরা শুধু তাকুকে দেখতে পাই, সেখানে কিন্তু হারু ছিল না। এখানে তাকুকে অনেক বেশি আপসেট দেখতে পাই। সে কোনো একটা বিষয় মনে করছিল আর কোনো একটা মানুষকে খুঁজছিল শুধুমাত্র ভিড়ের মধ্যে। আর এমন কি হয়েছিল যে হারু যে কোম্পানি স্টার্ট করেছে সেখান থেকেই চলে গিয়েছে, তা আমরা একটু সামনেই জানতে পারবো। তো তাকুর অফিসের সিন দেখতে পাই। এখানে তার অ্যাসিস্ট্যান্ট একটা চেয়ার বদলানোর কথা বলছিল। আসলে এই চেয়ারের সাথে তাদের এই ট্রিলিয়নার গেমের অনেক গভীর সম্পর্ক ছিল, তাই সে এই চেয়ারটি সরানোর কথাতে নিষেধ করে দেয় আর তাকে বলে যে এই চেয়ারটা কখনোই এই গেমিং সেন্টার থেকে সরানো হবে না। তাকুর কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই চেয়ারের সাথে তাকুর অনেক গভীর সম্পর্ক রয়েছে। সিন তখন 2023-এ ফিরে আসে। আমরা তাকু আর হারুকে দেখতে পাই, তারা এখন একসাথেই থাকতে শুরু করেছে। তখনই সেখানে হারু এই চেয়ারটি নিয়ে আসে আর তাকে বলে যে আমি 2 লক্ষ ইউয়ান দিয়ে এই চেয়ার কিনেছি। এটা শুনে তাকু অবাক হয়ে যায়। তাকে বলে যে আমাদের দুজনের সেভিং মিলিয়ে 2 লক্ষ ইউয়ান, তাহলে তুমি বিজনেস কি দিয়ে করবে? তুমি তো একটা চেয়ারেই আমাদের সমস্ত সেভিং লাগিয়ে দিয়েছো। এটা শুনে হারু বলে যে আমার মাথায় অনেক বড় মাস্টার
মাস্টার প্ল্যান রয়েছে। এই চেয়ারের সাথে আমাদের অনেক যোগসূত্র আর সম্পর্ক ভবিষ্যতে গড়বে, তাই তুমি এই চেয়ারের মধ্যে বসো, আর আজ থেকে তুমি এই চেয়ারের ওনার। তখন তাকু অনেক অবাক হয়, আর হারু তাকে বলে যে তুমি শুধুমাত্র আমার কথা মতো চলো, আমি তোমাকে কিভাবে ট্রিলিয়নার বানাই তুমি নিজেই দেখতে পারবে। এখানে আমরা বুঝতে পারি যে হারুর মাথায় অনেক বড় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। আর এরপর আমরা তাকু আর হারুকে একসাথে দেখতে পাই, তারা দুজন ইনভেস্টরের সাথে দেখা করতে গিয়েছিল। হারু ইনভেস্টরকে নিজের বিজনেস প্ল্যান দেখিয়ে কনভিন্স করে ফেলে। ইনভেস্টর তাদেরকে 20 মিলিয়ন ইনভেস্টমেন্ট দিতে কনভিন্স হয়ে যায়। তখনই হারু বলে ওঠে যে আমার 20 মিলিয়ন নয়, বরং 50 মিলিয়ন ইনভেস্টমেন্ট চাই। এটা শুনে ইনভেস্টর বলে মজা করছো নাকি? তারপর তারা এখানে আর কোনো ইনভেস্টমেন্টই পায় না। এরপর গোটা দিনই তারা একের পর এক অনেক ইনভেস্টরের সাথে দেখা করতে থাকে, কিন্তু কেউই তাদের এই স্টার্টআপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট দিতে চাইছিল না, কারণ এমন কোম্পানি খুব সহজেই দেউলিয়া হয়ে যায় আর তাদের ইনভেস্টমেন্ট ডুবে যেতে পারে, এমন কথা অনেকেই বলছিল। এরপর হারু আর তাকুকে টেরিসে দেখতে পাই। মানে তাকু তো অনেক টেনশনে ছিল আর হারু অনেক চিলমুডে ছিল আর বলছিল যে আমি কোম্পানি খুব তাড়াতাড়ি ওপেন করে নেব। এরপর তাকে কেরির কাছে দেখতে পাই। হারু কেরির কাছে ইনভেস্টমেন্টের জন্য এসেছিল। কেরি বলে যে তোমাদের স্টার্টআপ বিজনেস, এমন কোম্পানি জাপানে প্রতিদিনই অনেকগুলোই আসে আর হঠাৎ করেই দেউলিয়া হয়ে যায়। আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে নিজের টাকা ডুবাতে চাই না। তখন হারু বলে যে আমি যদি চোখ বেঁধে বলগুলো পারফেক্ট জায়গা মতো বসিয়ে পারি তাহলে তুমি আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে। তাকু তার চেহারার দিকে তাকিয়েছিল এমন কথা শুনে। তখন কেরি হেসে ওঠে আর তাকে বলে যে চোখ বেঁধে কি, চোখ খুলেও তো তুমি ঠিক মতো পারফেক্টলি বসাতে পারবে না। এটা শুনে হারু তাকে চ্যালেঞ্জ করে দেয়। এরপর সে নিজের চোখে টাই বেঁধে সেই বলগুলো পারফেক্টলি শট দিয়ে দেয়। এটা দেখে তো কেরির অ্যাসিস্ট্যান্টের চোখের অবস্থা এই ছিল। এরপর কেরিও তার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে রাজি হয়ে যায় আর তাকে 100 মিলিয়ন ইনভেস্টমেন্টের অফার করে, কিন্তু সে তাদের কোম্পানিতে 51% শেয়ার চাইছিল, কারণ 51% শেয়ার থাকলে সে তাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হয়ে যাবে আর তাদের কোম্পানির সমস্ত ডিসিশনই কেড়ে নেবে। এটা হারু তাকে বলে আর বলে যে এটা হলে তো আমার কোম্পানির সমস্ত ডিসিশনই তোমার হাতে চলে যাবে, তুমি একটু শেয়ার কমাও তাহলে আমি তোমাকে আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে দেব। তখন কেরি বলে তুমি আমাকে সুযোগ নয়, আমি তোমাকে সুযোগ দিয়েছি। এটা শুনে হারু তাকে তখনই সরি বলে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট যখন এই টাইটি চেক করে তখন দেখতে পায় এটা তো এপার ওপার দেখা যাচ্ছিল, অর্থাৎ হারু তাদেরকে বোকা বানিয়েছে। কিন্তু কেরি এই বিষয়ে আগেই জানতো, সে খুব ভালোভাবেই জানে যে হারু অনেক সাফাইয়ের সাথে মিথ্যা কথা বলতে পারে। কেরির মাথায় কিন্তু হারু আর তাকুকে নিয়ে কোনো একটা প্ল্যান চলছিল আর সে বলে যে তাদেরকে কেউই ইনভেস্টমেন্ট দেবে না, কারণ সবাই স্টার্টআপ কোম্পানি থেকে অনেক দূরে থাকে, তাই ঘুরে ফিরে তারা আমার কাছেই আসবে। অপরদিকে আমরা হারুকে দেখতে পাই যে অনেক চিল মুডে ছিল আর বাড়িতে সবার সাথে পার্টি করছিল আর সবাইকে চিল করতে বলছিল আর তাকুকে এনজয় করতে বলছিল। তখন এক মহিলা বলে যে ড্রাগন ব্যাংক কোম্পানি একটা সিকিউরিটি চ্যাম্পিয়নশিপ রেখেছে যেটা গোটা ওয়ার্ল্ডের সাথে হবে। সেই চ্যাম্পিয়নশিপে তাকুর নাম দিয়ে দেয় আর সেখানে লিখে রাখে যে তাকু এমন ছেলে যার উপর ড্রাগন ব্যাংক কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার কেরি 100 মিলিয়নের ইনভেস্টমেন্ট করেছে। এসব লিখে সে তাকুকে সেই কম্পিটিশনের নাম লিখে দেয়। এখানে তাকু তাকে বলছিল যে সে তো আমাদের সত্যি সত্যি ইনভেস্টমেন্ট দেয়নি, তাহলে তুই এমন কেন করছিস? তখন হারু বলে যে তাহলে তাদের চোখে তুই চলে আসবি। আর হারু যেমন বলেছিল তা সত্যিই হয়, কারণ ক্যারির অ্যাসিস্ট্যান্ট এসব কিছু ক্যারিকে পড়ে শোনাচ্ছিল। কিন্তু এখানে ক্যারির অ্যাসিস্ট্যান্ট বলে অ্যাকশন নিয়ে কোনো লাভই নেই, কারণ এই কম্পিটিশনে হাজার হাজার মানুষ পার্টিসিপেট করবে, এখানে হারু নামের ছেলেটির তো জেতার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এখানে ক্যারি তার কোনো কথারই রেসপন্স করে না, কারণ সে তাকু আর হারুর ওপর অনেক রেগেছিল, কারণ সে হারু আর তাকুকে কিনতে চাইছিল কিন্তু তারা তার প্রপোজাল রিজেক্ট করেছে আর এখনো তার সাথে কোনো যোগাযোগই করেনি। সে ভেবেছিল হয়তো ঘুরে ফিরে তারা তার কাছেই ফিরে আসবে, কিন্তু তারা এখনো ফিরে আসেনি। এখানে ক্যারির মাথায় কিন্তু হারু আর তাকুকে নিয়ে কোনো প্ল্যান চলছিল তা আমরা স্পষ্ট বুঝতে পারি। অপরদিকে তাকু চ্যাম্পিয়নশিপ নিয়ে অনেক বেশি টেনশনে ছিল। সে হারুকে কল করে বলে যে আমার তো মনে হচ্ছে না যে এই কম্পিটিশনে আমি ভালো করতে পারবো। হারু তাকে মোটিভেট করে অনেক কথাই বলে, তাই তাকু অনেক সাহস পায় আর সে নিজেকে মোটিভেট করে কাজে লেগে পড়ে। আর অপরদিকে হারুকে দেখতে পাই সে আসলে পার্টি করছিল। তাকু যখন গেমে লগ ইন করে তখন আমরা দেখতে পাই যে গেমটি পুরো 12 ঘন্টা মিলে চলবে। বাংলাদেশে হলে তো কারেন্ট চলে যেত। যে হোক প্রথম দিকে তাকু অনেক ভালোই করে গেমে, সে খুব ভালোভাবে এই কম্পিটিশনটা জিতছিল, কিন্তু লাস্টের দিকে সে আটকে যায় আর সে ভাবে হয়তো সে আর কোনোভাবেই জিততে পারবে না। আর সে অনেক টেনশনই করছিল, মনে মনে সে হারুকে ডাকছিল আর বলছিল যে তোর জন্যই আমি এখানে ফেসে গিয়েছি। তখনই সেখানে হারু আসে আর তাকে বলে যে তোমার হেল্পের জন্য অনেকগুলো মানুষকেই আমি জোগাড় করেছি। আমরা দেখতে পাই ভিডিও কলের মধ্যে 100-র অধিক লোক ছিল।
যাদেরকে হারু পার্টি করার মাধ্যমে কনভিন্স করেছে তাকুর হেল্প করার জন্য। আর তারা সবাই তাকুর সাথে অনেক ভালো ব্যবহারই করে আর তাকে মোটিভেট করে। আসলে পার্টির মধ্যে সে তাদেরকে তাকু আর তার অবস্থার কথা বলেছিল, যার কারণে তারা সবাই তাকু আর হারুকে হেল্প করার জন্য রাজি হয়ে গিয়েছে। আর তাকু তাদের হেল্পের মাধ্যমে এই কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে পৌঁছে যায় টপ 12 মধ্যে। আর ফাইনালে সে পৌঁছে দেখতে পায় সেখানে সবারই 4 জন করে গ্রুপ রয়েছে, সেই শুধুমাত্র একা বসেছিল। আর সে অনেক লনলি ফিল করছিল আর মনে মনে ভাবছিল যে সে হেরে যাবে। তখন সেখানে হারু তাকে চেয়ার করার জন্য চলে আসে, অনেকে আজব একটা ড্রেস পরে। এখানে কেরি তার সাথে কথা বলতে যায় আর কেরি হারুর সাথে অনেক সুন্দরভাবে কথা বলছিল, যেটা দেখা হারু তাকু এমনকি কেরির অ্যাসিস্ট্যান্ট অনেক অবাক ছিল। এখানে হারু তাকে কিছু লাগিয়ে কথা শুনিয়ে ফেলে, মানে বুঝতেই পারছো। এখানে কেরি তাকে বলে যে আমি জানতাম তোমরা কম্পিটিশনে ফাইনাল রাউন্ডে পৌঁছে যাবে, তাই তো আমি তোমাদের এত হেল্প করেছি। তখন কেরির অ্যাসিস্ট্যান্টের চেহারা ছিল এমন আর তাকুর চেহারা এমন। যেটা আমরা হারুকে দেখতে পাই যে তাকুকে কম্পিটিশনের জন্য চেয়ার করছিল, কিন্তু যে জিনিসটা দিয়ে সে চেয়ার করছিল সেটা আসলে অ্যালুমিনিয়াম ফয়েলের ছিল, যা প্রচুর আওয়াজ করছিল, যার কারণে বাকি কম্পিটিটরসরা অনেক ডিস্ট্রাক্ট হচ্ছিল। যার সুযোগ নিয়ে তাকু তাদের পাসওয়ার্ড হ্যাক করে তাদের কাছ থেকে কয়েন নিচ্ছিল। কিন্তু তখনই অর্গানাইজাররা এই বিষয়টা বুঝে ফেলে, তাই তারা হারু কাছে গিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু বাকি কম্পিটিটরসরা ততক্ষণে বুঝে গিয়েছিল যে তাকু তাদের সাথে চিটিং করছে, তাই তারা সবাই মিলে একসাথে তাকুর উপর অ্যাটাক করতে শুরু করে। তার কারণে তাকু গেমে অনেক পিছিয়ে যায়, সেভাবে সে হয়তো হেরে যাবে, কারণ তাকু তখন ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে চলে আসে। আর তাকু বারবারই কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাচ্ছিল। তখন হারু সেখানে আসে আর তাকে বলে যে অর্গানাইজেশনের পিছনে একটা রাউটার রয়েছে যেটা আমি ফিট করেছি, আর এই কম্পিউটারটা ভুল করে সেই রাউটারের সাথে নিজের কম্পিউটার কানেক্ট করেছে, তাই তুমি চাইলে তাদের সবার কম্পিউটার হ্যাক করে তাদের কাছ থেকে সমস্ত কয়েন নিয়ে নিতে পারো। আর তাকু হারুর কথা মতোই কাজ করে, সে তাদের সবার কম্পিউটার হ্যাক করে তাদের কাছ থেকে কয়েন নিতে শুরু করে। আর হারু এত বড় বাটপারি যে তার প্ল্যান সাকসেসফুল হয় আর তারা ফার্স্ট পজিশনে সেই কম্পিটিশনে জিতে যায়। কিন্তু তখন অর্গানাইজাররা বলে যেহেতু হারু আর তাকু চিটিং করেছে তাই তাদেরকে উইনিং প্রাইজ দেওয়া হবে না। এখানে তাকু ভাবে যে তাদের সমস্ত কষ্টই বিফলে গেছে, কিন্তু হারু তখনও ক্রিপি স্মাইল দিচ্ছিল, কারণ সেখানে ইনভেস্টরদের চোখে পড়তে এসেছিল, কোনো কম্পিটিশন জিততে নয়। আর কেরিও তাদের ওপর অনেক ইন্টারেস্ট দেখাতে শুরু করেছিল, কিন্তু এখানে আরেকজনের চোখে তারা চলে এসেছিল যে তাদের ওপর ইনভেস্ট করতে চায়। সেও একজন ইনভেস্টর ছিল যার নাম ছিল কি দইং। কি আজব নাম, তাই না? সে বলে যে আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাই, তোমরা আমার সাথে চলো। তাদেরকে নিয়ে একটা বারে চলে যায় যেখানে অনেক মডেল ছিল, আর সেখানে হেই নামের এক মডেল ছিল যে অনেক এড শুট করেছে। মেয়েটাকে হাইলাইট কেন করলাম তা একটু সামনেই বুঝতে পারবে। মডেলসরাই তাকুর উপর অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল, কারণ তাদের মডেল তাকু অনেক কিউট। কিন্তু এখানে আরো বড় ওঠে যে তাকু নাকি প্লে বয়, সে প্রতিদিনই আলাদা আলাদা মেয়েদের সাথে থাকে। এটা শুনে মডেলরাও অবাক হয়, আর তাকু তো অনেক বলদ ছিল তাই সে অবাকই হয়। আর এই ড্রামাটা তাকুকে অনেক বলদ একটা ক্যারেক্টার দেখানো হয়েছে। এই ড্রামার পরে কিন্তু হারু জাপানের ন্যাশনাল ক্রাশ হিসেবে পরিচিত ছিল। আমারও আমি কোনো কিছু বলিনি। ব্যাক টু ড্রামা। এখানে ইনভেস্টর তাদেরকে বলে যে 20% শেয়ারের বদলে 20 মিলিয়ন সে ইনভেস্ট করবে, কিন্তু হারু বলে যে 10% শেয়ারের বদলে 20 মিলিয়ন ইনভেস্টমেন্ট। কিন্তু ফাইনাল কথা 15% শেয়ার আর 20 মিলিয়ন ইনভেস্টমেন্ট পর্যন্তই থাকে। এখানে তাকু আর হারু অনেক বেশি সিরিয়াস ছিল, কিন্তু কিডোইং নামের লোকটি এখানে বলে যে তোমাদেরকে এই মডেলগুলোর মধ্যে যে কোনো একজনকে সিডিউস করে তাদের সাথে আজ রাত কাটাতে হবে, তাহলে আমি তোমাদেরকে ইনভেস্টমেন্ট দেবো। মানে দুজনের মধ্যে যে কোনো একজন এই কাজ করলেই হবে, কারণ সে কোনো বাচ্চার হাতে নিজের ইনভেস্টমেন্ট আর অতগুলো টাকা দিতে চায় না। সে জানতে চায় যে তারা সত্যি কি এই টাকাগুলো সামলাতে পারবে। আর তার ইচ্ছেটা আমাদের বেড বয় আর বাট পার্সেলে হারু পূরণ করে দেয়। সে সেখানে এক মডেলের সাথে রাত কাটায়। এই মডেলের নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, আসলে নাম ভুলে গিয়েছি। তো ব্যাক টু স্টোরি, হারু কিন্তু সেই মেয়েটার সাথে নাইট স্পেন্ড করে, যার কারণে ইনভেস্টর কি দোয়িং তাদেরকে ইনভেস্টমেন্ট দিয়ে দেয়, যেটা 30 মিলিয়ন ছিল সে 10 মিলিয়ন তখন বাড়িয়ে দেয়। এখানে হারু বলে যে আমি 1 মাসের মধ্যেই 3 মিলিয়নের প্রফিট দেবো। তখন কিডোইং বলে যদি তোমরা তা করতে না পারো তাহলে আমি তোমাদেরকে নিজের গোলাম বানিয়ে রাখবো। হারু কিডোইং এর এই শর্ত মেনে নেয়। হারু হোটেলের একটা রুম বুক করে, সেখানে গিয়ে সে বাথটবের মধ্যে টাকা ঢেলে সেখানে গোসল করতে থাকে। এরপর সে তাকুকেও সেই টাকা দিয়ে নিজের ছবি তুলতে বলে। এরপর সে নিজের অনেকগুলো ছবি উঠায়, অর্থাৎ সে এখানে পুরো দমে এনজয় করে। এরপর সে নিজের কোম্পানিতে লোক হায়ার করতে চায়, অর্থাৎ নতুন এমপ্লয়। কিন্তু নতুন এমপ্লয়ীদের হায়ার করতে গেলে কি কি জিজ্ঞাসা করতে হয় সে বিষয়ে তাকু আর হারু কোনো কিছুই জানতো না। তাই তাকু এখানে একটা বই দেখায় যার মাধ্যমে তারা ইন্টারভিউ নেবে। হারুরও এই আইডিয়া পছন্দ হয় আর সে এই বই দিয়ে নিজের লোকদের ইন্টারভিউ নিতে থাকে। সেখানে র্যাং নামের একটা মেয়েকে তাকু আর হারুর অনেক ভালো লেগে যায়, কারণ সে অনেক ইন্টেলিজেন্ট ছিল, তাই তাকে সিলেক্ট করে নেয়।
পরের দিন কাজ করার জন্য তাদের বাড়িতে চলে আসে। এখানে আমরা জানতে পারি যে তারা নিজের কোম্পানিতে কি করবে সে বিষয়ে কোনো কিছু এখনো ভাবেনি। তখন রেন তাদের কাছে অনেকগুলো বই নিয়ে আসে, তাদেরকে বলে যে নতুন কোনো আইডিয়া এই বইগুলোর মধ্যেই আমরা পেয়ে যাব, আমরা একটু চেষ্টা শুধুমাত্র করতে হবে। মানে তোমরা বুঝতে পারছো যে হারুর মাথায় কিন্তু কোনো প্ল্যানই ছিল না বিজনেস নিয়ে, শুধুমাত্র ইচ্ছা ছিল, যার কারণে সে 20 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিজের কোম্পানিতে নিয়ে এসেছে। এখানে হারু সিদ্ধান্ত নেয় যে সে এআই এর উপর কাজ করবে, কিন্তু করবো আর করাটা কিন্তু সহজ না, কারণ এআই করতে গেলে অনেক টাকা খরচ করতে হবে এবং সাথে অনেক লোকজনের প্রয়োজন, যেটা তাদের কাছে ছিল না। তাই হারু বলে যে সে ফেক এআই তৈরি করবে, অর্থাৎ এখন এআই কোনো রোবট নয় বরং এক মানুষ হবে, অর্থাৎ রেনকে দিয়েই তারা কাজ করাবে। অর্থাৎ রেন এআই সেজে লোকেদেরকে বিভিন্ন জিনিসের সাজেশন দেবে। রেনও খুব ভালোভাবেই কাজ করছিল। সন্ধ্যাবেলা তারা তিনজনই একসাথে হয়। এখানে তাকে বলছিল যে তাদের কোম্পানি গ্রোথ তো হচ্ছে কিন্তু তেমন প্রফিট হচ্ছে না, এই বিষয়টা নিয়ে তারা একটু টেনশনেই পড়ে যায়। তখন রেন বলে যে লোকেরা গিফটে ফ্লাওয়ার দিতে অনেক বেশি পছন্দ করে, আর হারুও তার এই প্ল্যানটা পছন্দ হয়। তারা বলে যে তারা লোকেদেরকে গিফট হিসাবে ফ্লাওয়ার সেন্ড করবে। তাই হারু বলে যে যেহেতু ফ্লাওয়ার লোকেরা গিফটে দিতে পছন্দ করে, তাই আমরা ফ্লাওয়ার সাজেশনের অ্যাপ তৈরি করব, যেখানে লোকেদেরকে সাজেশন দেওয়া হবে যে নিজের প্রিয় মানুষকে কোন ফ্লাওয়ার দিতে হবে। রেন যেহেতু এর আগে ফ্লাওয়ার শপে কাজ করতো, তাই সে ফ্লাওয়ার বিষয়ে অনেক কিছুই জানতো, আর তাকে নিজের সিস্টেমে এই বিষয়টা আপগ্রেড দিয়ে দেয় যে এখানে লোকেদের গিফটে কোন ফ্লাওয়ার দিতে হবে সে বিষয়ে বলা হয়। এরপর মিস্টার কিডুইং তাদেরকে সুজুকি নামের এক মহিলার সাথে দেখা করিয়ে দেয়। তাদের নাম অনেকই কঠিন মনে হচ্ছে আমার। তিনি তাদের কোম্পানিতে 20 মিলিয়নের ইনভেস্টমেন্ট করেন, কিন্তু তিনি শর্ত রাখেন যে তাদের 1 মাসের মধ্যে 20 মিলিয়নের প্রফিট করতে হবে, নয়তো সব ইনভেস্টমেন্টই উঠিয়ে নেওয়া হবে। তাই হারু আর তাকু নাইট ক্লাবে চলে যায়। সেখানে গিয়ে তারা তাদের পা জমানোর চেষ্টা করে, কারণ নাইট ক্লাবে অনেক রিচ মহিলারা আসে যারা নিজেদের জন্য রেন্টাল বয়ফ্রেন্ড রাখতো, যাদেরকে হোস্ট বলা হয়, আর এক হোস্টের অনেক ক্লায়েন্টই থাকতে পারে। তাই এখানে তারা তেমন হোস্টই খুঁজতে এসেছিল যার অনেক ক্লায়েন্ট রয়েছে। ম্যানেজার তাদেরকে এমন হোস্টের সাথে পরিচয় করিয়ে দেয় যার নাম ছিল হিরোতো। সে তাদেরকে এসে বলে যে তোমরা আমার ক্লায়েন্টদেরকে চুরি করার চেষ্টা করবে না। অর্থাৎ এখানে তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, কারণ হিরোতো কখনো পছন্দ করে না যে তার ক্লায়েন্ট অন্য কেউ নিয়ে নেক, আর তাকে হিরোতোর কথা মেনে নেওয়া। হারু এখন হোস্টেল কাজ করতে বেরিয়ে পড়ে। সে দুজন মহিলাকে নিজের কথার মাধ্যমে কনভিন্স করে ফেলে, তারা তার সাথে সেই বারে চলে আসে। এটা দেখে তাকে অনেক অবাক ছিল। এখানে সেই মহিলাদেরকে সে নিজের অ্যাপ থেকে ফ্লাওয়ার আনানোর জন্য কনভিন্স করে ফেলে, আর তারা তার রেগুলার কাস্টমার হয়ে যায়। ম্যাক্সিমামে তাকুকে দেখে সে এক মহিলার সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু সেই মহিলা তার সাথে অনেক খারাপ আচরণ করে, কারণ সে হিরোতোর কাস্টমার ছিল। এরপর হিরোতোর লোকেরা এসে তাকুকে একটা শুনশান জায়গায় নিয়ে তাকে মারতে শুরু করে। তখন সেখানে হারু চলে আসে আর সে তাকুকে বাঁচিয়ে নেয়। এখানে হারু অনেক ভালোভাবে তাদের সাথে ফাইট করে, যেমন প্রথম দিন করেছিল। এখানে সে তাকুকে বাঁচিয়ে হিরোতোকে বলে যে তোমার নাম্বার 1 হোস্ট হওয়ার অনেক বেশি অহংকার, তাই না? আমি 1 মাসের মধ্যে তোমাকে হারিয়ে দেখাবো। এইটা শুনে হিরোতোর ইগোতে লেগে যায়। সে তাকে বলে যে তুমি যদি নাম্বার 1 হোস্ট হয়ে যাও তাহলে আমি এই কাজটাই ছেড়ে দেবো, আর নয়তো তোমাকে এই কাজটা ছেড়ে দিতে হবে। এটা বলে তারা দুজনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে দেয় যে তারা দুজনের মধ্যে যে কোনো একজন ফিল্ডের মধ্যে থাকবে, আর যে বেস্ট হবে তাকে রাখা হবে, আর বাকি একজন নিজের ইচ্ছাতেই চলে যাবে। অপরদিকে সুজুকির কোম্পানিতে ক্যারি আসে তাদের কোম্পানি কেনার জন্য। এখানে আমরা জানতে পারি যে সুজুকির কোম্পানিতে 4 বিলিয়নের লোন রয়েছে, যার কারণে কিছুদিনের মধ্যেই তাদের কোম্পানি ব্যাংকরাপ্ট হতে চলেছে। কিন্তু এখানে সুজুকি বলে যে তার হারুর উপর বিশ্বাস রয়েছে, সে তাদের কোম্পানি বাঁচিয়ে নেবে। অর্থাৎ এখানে সুজুকির কোম্পানি সম্পূর্ণ হারুর উপর নির্ভর করছে। অপরদিকে আমরা হারুকে বারে দেখতে পাই। সে নিজের ক্লায়েন্টের কাছ থেকে সাজেশন নিয়ে নিজের অ্যাপকে আরো আপগ্রেড করাচ্ছিল। প্রথমে অ্যাপের মধ্যে শুধুমাত্র পার্টির জন্য ফুল অ্যাভেলেবল ছিল, বর্তমানে সব সেক্টরে অর্থাৎ সব অকেশনের জন্য ফুল অ্যাভেলেবল ছিল। ভালো ভালো ফিচার এড করা ছিল। রেন এখানে অনেক ভালো সাজেশন আর সুন্দরভাবে সাজেশন লোকদেরকে দিচ্ছিল। প্রতিদিনের জন্য 20% অফার ছিল, যার কারণে ক্লায়েন্টরা তাদের কাছ থেকে ফুল নিতে বেশি আগ্রহী হয়ে পড়ে, আর লোকেরা তাদের কাছ থেকে অনেক বেশি ফুল নিতে থাকে। তারা সবাই তাদের সার্ভিসের উপর খুশি ছিল। তারা এখানে রিপিট কাস্টমার পাচ্ছিল না, কারণ লোকেরা সামনাসামনি গিয়ে ফুল নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। তাই তাকে এখানে নিজের মাথা চালায়। সে তার ফুলগুলো দেখবার জন্য সব অ্যাঙ্গেলের রাইট দিয়ে রাখে, অর্থাৎ লোকেরা খুব ভালোভাবে এখন ফুল দেখতে পারবে চারিদিকে ঘুরিয়ে, যার কারণে এখন তাদের কাস্টমার অনেক আপগ্রেড হতে থাকে। তাদের তিনজনের খুশিটা তাদের চেহারায় দেখা যাচ্ছিল।
এভাবে 1 মাস চলে যায় আর সিদ্ধান্ত হবে যে হিরোতো আর হারুর মধ্যে কে বেস্ট হোস্ট, অর্থাৎ কার কাছে বেশি ক্লায়েন্ট রয়েছে। আর সেই দিনে তারা দুজনেই বসেছিল। এখানে হিরোতো আর হারু নিজেদের পজিশনে বসেছিল। এখানে হিরোতো অনেক কনফিডেন্স ছিল যে তার ক্লায়েন্ট অনেক বেশি হবে। এবার দুজনেই নিজেদের ক্লায়েন্টদেরকে দিয়ে অনেক দামি দামি ওয়াইন আনাচ্ছিল। এখানে হিরোতো আর হারু নিজেদের মধ্যে কিন্তু কম্পিটিশনই করেছিল। তখন ক্লাবের মধ্যে ক্যারি চলে আসে, বারের মধ্যে বসে বারের নাম্বার 1 হোস্টকে সেখানে আসতে বলে। তখন হিরোতো আর হারু সেখানে আসে। এখানে হিরোতো অনেক কনফিডেন্স ছিল। ক্যারি তাদেরকে বলে যে তোমরা আমাকে বেস্ট ড্রিঙ্কটা ট্রাই করাও। তখন হিরোতো তাকে এই ক্লাবের বেস্ট ড্রিঙ্ক তাকে নাম ক্যান্ডি সুগার না এরকম কিছু একটা ছিল। আর হিরোতো এই ড্রিঙ্কের সম্বন্ধে অনেক কিছু বলছিল। তখন হারু তাকে একটি বিয়ার ক্যান দেয় যেটা অনেকই সিম্পল ছিল। আর সবাই ভাবছিল যে ক্যারি এখানে সেই দামি ড্রিঙ্কটাই অ্যাকসেপ্ট করবে। তাকেও অনেক টেনশনে ছিল। এখানে সেই বিজনেসম্যান ধরেই নেয় যে হারু এখানে হেরে যাবে। সে এই বিয়ার ক্যানের জন্য 5 মিলিয়ন পে করে, যার মাধ্যমে হারু আজকের উইনার হয়ে যায়। সে নাম্বার 1 হোস্টের পদটাও পেয়ে যায়। তখন বারের ম্যানেজার এখানে এসে এই বিষয়টা অ্যানাউন্সিং করে যে হারু বর্তমানে বেস্ট হোস্ট বলে পরিচয় লাভ করেছে। আর হারু এটা পেয়ে অনেক খুশি ছিল। কারণে হিরোতোর সব কাস্টমার হারুর হয়ে যায়। আর হিরোতো নিজের কাজ ছেড়ে চলে যেতে চাইছিল। তখন হারু তাকে রাস্তায় আটকায় আর নিজের সাথে কাজ করার জন্য কনভিন্স করে ফেলে। অর্থাৎ এখন হিরোতো, হারু, তাকু আর রেন একসাথে মিলে নিজেদের কোম্পানিটা অ্যাডভান্স করবে। আর 1 মাসের মধ্যে 20 মিলিয়ন সেলিং এর অ্যাচিভমেন্টটাও তারা করে ফেলে, যেটা দেখে হারু অনেক খুশি হয়। কিন্তু তাকে ইমোশনাল হয়ে কেঁদে বসে। আর তারা দুজনে মিলে তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপর কিডোইং ক্যারিকে বলে যে তুমি তো সিজুকির কোম্পানি টেক ওভার করতে গেছিলে। তুমি যদি হারুকে বেস্ট হোস্ট হওয়ার জন্য সাহায্য না করতে তাহলে তো সিজুকি হেরে যেত আর সে নিজের কোম্পানি বাধ্য হয়ে তোমার কাছে বিক্রি করে দিত। তুমি তো নিজের পায়ে কুড়ুল মারলে। এখন হারু আর তাকু অনেক সামনে এগোবে। এটা শুনে ক্যারি বলে যে হেরে জিতে যাওয়াকেই বাজিগর বলে। আমার তাকু আর হারুকে নিয়ে অন্য প্ল্যান রয়েছে, যা আমি সময় হলে রিভিল করব। এখন আমি তাকু আর হারুকে সামনের দিকে এগিয়ে দিতে চাই, এটা বলে সে চলে যায়। এরপর সিন চলে যায় তাকু আর হারুর দিকে। এখানে তাকে সুজুকির মাধ্যমে নিজের কোম্পানিকে রিয়েল এআই কে আপগ্রেড করে ফেলে। অর্থাৎ এখন তাদের সাথে রেন নয় বরং রিয়েল এআই কথা বলবে, যার কারণে তাদের সেলস আরো বেশি ইনক্রিজ হয়ে যায়। কিন্তু তখনই দেখা যায় যে ক্যারির কোম্পানি তাদের প্ল্যান চুরি করে তাদের কোম্পানিতে নতুন করে এই সিস্টেমটা নিয়ে এসেছে। আর তারা তাদের কোম্পানিকে সব ধরনের মিডিয়া ফ্যাসিলিটি দিয়েছিল, অর্থাৎ অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট করেছিল। এখানে আমরা জানতে পারি যে এই কাজটা ক্যারি নয় বরং ক্যারির বাবা করেছিল। ক্যারি অনেক রেগে নিজের বাবার কাছে যায়। তিনি ড্রাগন ব্যাংক কোম্পানির সিইও ছিল। সে নিজের বাবাকে বলে যে বাবা তুমি এমন কাজটা কেন করলে। কিন্তু এখানে আমরা তাকু আর হারুকে দেখতে পাই, তারা দুজনে অনেক বেশি টেনশনে ছিল। ড্রাগন ব্যাংক কোম্পানির ক্যারিকে দেখানো হয় সে আসলে ট্রিলিয়ন গেম কোম্পানির প্ল্যান নিজেদের কোম্পানি বলে চালিয়ে দেওয়াটা মোটেও পছন্দ করছিল না। অপরদিকে কিডোইং, হারু আর তাকু এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে ছিল। কিন্তু হারু তখন একটা সলিউশন খুঁজে নেয়। সে বলে যে আমরা একটা গেমিং কোম্পানি অ্যাকোয়ার করব। অর্থাৎ আমরা কোনো একটা ডেভেলপার কোম্পানিকে কিনে নেব এবং তাদের মাধ্যমে নিজেদের গেম পাবলিশ করব। পরের দিন তারা সাকুরা নামে এক ডেভেলপার কোম্পানির সাথে দেখা করে, যাদের অবস্থা অনেক খারাপ ছিল। তাদেরকে ভালো এনভায়রনমেন্ট আর কিছু ফান্ড দেওয়ার শর্তে নিজেদের সাথে হাত মিলিয়ে নেয়। এখানে সাকুরা তাদের সাথে কাজ করতে চাইছিল না, কিন্তু তাদের অবস্থা অনেক খারাপ ছিল, তাই তারা হারুর সাথে কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে তারা শর্ত রাখে যে তাদের সাথে অন্য এক ডেভেলপারকে এড করতে হবে, যে ড্রাগন ব্যাংক কোম্পানি থেকে হবে। এর পরের দিন তাদেরকে সেই অফিসে নিয়ে আসা হয়। এই অফিসের মান্থলি রেন্ট ছিল 3 মিলিয়ন, যেটা অনেক আলিশান ছিল। এখানে হারু তাদেরকে বলে যে আমি তোমাদেরকে সিকিউরিটি হিসাবে 20 মিলিয়নের ফান্ডিং দিচ্ছি। এরপর রেন ক্যালকুলেট করে বলে যে এখন আমাদের জন্য অপারেটিং করার জন্য মাত্র 6 মাস রয়েছে, আর 6 মাসের মধ্যে যদি গেম কমপ্লিট না হয় তাহলে আমাদের সমস্ত ফান্ডই শেষ হয়ে যাবে। নিয়ে রেন অনেক টেনশনে পড়ে যায়। তখন সাকুরা বলে ওঠে যে গেম তৈরি করতে কম হলেও 2 বছরের সময় এবং 1 বিলিয়নের ফান্ডিং লাগবে। এগুলো শুনে রেনের অবস্থা আরো খারাপ হতে লাগে, কারণ সাকুরার গেম ডেভেলপমেন্ট করতে কম হলেও 2 বছরের সময় আর 1 বিলিয়নের ফান্ডিং লাগবে, যেটা অবশ্যই তাদের কাছে ছিল না। এত ইনভেস্টমেন্ট তারা কোথা থেকে পাবে? তখন হারু এর সলিউশন নিয়ে আসে আর সে একটা গেম দেখায় যেটা সার্ভাইভাল গেম ছিল, যা আগে পপুলার ছিল। সে বলে যে এই গেমটাকে মডার্ন বেবির মধ্যে রিক্রিয়েট করতে হবে, যাতে কম ফান্ডিং এবং কম সময় লাগবে। গেমটা যেহেতু আগে পপুলার ছিল, তাই এর নতুন রিক্রিয়েশন দেখে লোকেরা এর প্রতি অনেক আকৃষ্ট হবে। ওরা সবাই হারুর আইডিয়াটাই মেনে নেয়, কারণ এই গেমটা যদি নতুনভাবে রিক্রিয়েশন হয় তাহলে গেমের পপুলারিটি বেশি হবে আর এতে তাদের পাবলিসিটিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
কিছুদিনের মধ্যে গেম বানানো কমপ্লিট হয়ে যায়। হারু তার মোবাইল গেম লঞ্চের ইভেন্ট রাখে, যেখানে অনেক ইনভেস্টরদেরকে ইনভাইট করা হয়, যেখানে রেনকে কোম্পানির সিইও হিসাবে অ্যানাউন্স করা হয়। এখানে মিস্টার কিডোইং আর মিস সিজুকি আসে, যারা তাদের প্রথম ইনভেস্টর ছিল। এখানে মিস্টার কিডোইং আর মিস সিজুকিকে অনেক সম্মানই দেওয়া হয়। এরপর সাকুরা নিজের গেমের বিষয়ে বলার জন্য স্টেজে ওঠে, কিন্তু সে নার্ভাস হয়ে সবকিছুই ভুলে যায়। তাই সে কাগজ বের করে সেই কাগজ থেকে নিজের গেমের সম্বন্ধে লোকেদের বলছিল, অর্থাৎ ইনভেস্টরদের। এখানে ইনভেস্টররা সাকুরার অবস্থা বুঝতেই পারছিল না, কারণ সে সুন্দরভাবে কোনো কিছুই বলতে পারছিল না। আর অন্যদিকে ডেভেলপারকে নিয়ে হারু এখনো এখানে পৌঁছেনি, যার কারণে তাকু আর রেন ডিসাইড করে যে এখন সাকুরা অন্য কিছু বলে ইনভেস্টরদেরকে ডিস্ট্র্যাক্ট করবে, যা তারা সাকুরাকে বললে সাকুরা কোনো কিছু বুঝতে পারে না। আর সে দ্বিতীয়বার নিজের গেমের বিষয়ে লোকেদেরকে বলতে লাগে, যার কারণে ইনভেস্টররা সেখান থেকে যেতে শুরু করে। এগুলো মিস্টার কিডোইংয়া নোটিস করছিল। তখনই হারু হিরোর মতো সেখানে এন্ট্রি নেয়। মানে হারুর এন্ট্রিটা কিন্তু ছিল জস। তখন তার সঙ্গে এক ডেভেলপার আসে, যে ড্রাগন ব্যাংক কোম্পানির এক্স এমপ্লয়ি ছিল, যার বিষয়ে বলা হয় সে ড্রাগন ব্যাংক কোম্পানির এক্স ডেভেলপার, যার নাম হলো হিরোমধু। এখানে হিরোমধু এসে বলে, আমি ট্রিলিয়ন গেম কোম্পানির সাথে মিলে ইউনিভার্সের বেস্ট গেম নির্মাণ করছি, তাই ইনভেস্টররা যেন শেয়ারের বদলে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, তাদের কোনো টাকাই লোকসানে যাবে না, কারণ এই গেম কোম্পানি বর্তমানে অনেক অ্যাডভান্স গেম তৈরি করবে। পরের দিন চলে আসে। এখানে রেন ক্যালকুলেট করে বলে যে কাল আমরা যতটুকু ইনভেস্টমেন্ট পেয়েছি তা মিলিয়ে মোট 2 বিলিয়ন ইউয়ান হয়েছে। এগুলো শুনে হারুর পুরো টিমই খুশিতে উল্লাস করতে লাগে। তারা এখানে নাচানাচি করছিল, আর হারুও অনেক বেশি খুশি ছিল, যার কারণে সে রেন আর তাকুর সাথে হাত মিলাচ্ছিল। তাকু যখন একা হারুর সাথে কথা বলতে যায়, তখন হারু তাকে বলে যে হিরোমতো নামের লোকটা আসলে একজন অ্যাক্টর, তাকে সে ইনভেস্টরদের অ্যাটেনশন পাওয়ার জন্য এনেছিল। আসলে ড্রাগন ব্যাংক কোম্পানি নিজেদের ডেভেলপারদেরকে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখে, যাতে অন্য কোনো কোম্পানি যেন তাদের ডেভেলপারদেরকে কিনে নিতে না পারে। অর্থাৎ হারু এখানে ড্রাগন ব্যাংক কোম্পানির অ্যাডভান্টেজ নিয়েছিল। আসলে তারা নিজেদের ওয়েবসাইটে একটা এআই জেনারেটর পিক আপলোড করে রেখেছিল, যেটার নাম দিয়েছিল হিরোতো। হারু এই বিষয়টারই অ্যাডভান্টেজ নিয়েছে। এখানে হারু বলে যে আমার ইন্টেনশন গেম তৈরি করা নয়, বরং মিডিয়াকে নিজের হাতের মুঠোয় করা। তার জন্য আমার প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল, যেটা আমি গেম ডেভেলপমেন্টের নামে নিয়েছি। এখন আমার নেক্সট মোটিভও হলো মিডিয়াকে নিজের হাতের মুঠোয় করা। কিন্তু আমরা আগেই দেখেছি ড্রাগন ব্যাংক কোম্পানি কিভাবে ট্রিলিয়ন গেম কোম্পানির প্ল্যান চুরি করার পরেও তাদের কোনো কিছুই হয়নি, কারণ তাদের কাছে মিডিয়ার পাওয়ার ছিল। এখন হারু এই মিডিয়ার পাওয়ারটাই নিজের করতে চাইছিল। এখানে হারু বলে যে আমি 2 বিলিয়ন থেকে কিছু টাকা সাকুরা তার টিমকে দিয়ে দেবো, আর ছোটখাটো কোনো গেমও ডেভেলপমেন্ট করিয়ে দেবো, কিন্তু আমি মিডিয়াকে প্রথমে টেক ওভার করবো। কারণ যদি আমি মিডিয়াকে টেক ওভার না করি, তাহলে আমি যে বিজনেস প্ল্যানই করি না কেন, আমাদের থেকে বড় কোম্পানি হয়তো আমাদেরকে অ্যাকোয়ার করে নেবে, নয়তো আমাদের প্ল্যান চুরি করে নিজেদের বলে নিজেদের বিজনেস গ্রো করবে, যেটা আগেও হয়েছিল। তাই এখানে আমার প্রথম মোটিভই হলো মিডিয়াকে অ্যাকোয়ার করা। এখানে হারুর কথাগুলো শুনে তাকুর অনেক খারাপ ফিল হয়, কারণ সাকুরা আর তার টিম অনেক আশা নিয়ে এই কোম্পানিতে এসেছিল, আর হারু আর তাকু তাদেরকে শুধু ইউজই করছে নিজেদের কোম্পানিকে বিল্ড করার জন্য। তাদের তো কোনো ফায়দাই হবে না এর মাধ্যমে, যার জন্য তাকুর অনেক খারাপই ফিল হয়। অপরদিকে কেরির বাবা হারুর এই চালের বিষয় কিন্তু বুঝে গিয়েছিলেন, কিন্তু এখানে তিনি হারুকে এক্সপোজ করতে পারছিলেন না, কারণ তাহলে তাদের কোম্পানিও কিন্তু এক্সপোজ হয়ে যাবে। কারণ ট্রিলিয়ন গেম কোম্পানির আইডিয়া চুরি করে বর্তমানে তাদের অনেক মুনাফাই হচ্ছিল, আর কেরিও হারুর এই চালটা খুব ভালোভাবে বুঝে যায়, আর সে হারুর এই চালের জন্য অনেক খুশি ছিল। এখানে আমরা বুঝতে পারি কেরো হারুকে পছন্দ করে, আর মিস্টার কিডোইংকেও নিয়ে হারু তার এই প্ল্যান দেখায়, যেটা কিডোইং এর পছন্দ হয়। কিন্তু ড্রামা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সামনে অনেক টুইস্ট রয়েছে। পরের দিন রেন তাড়াহুড়া করে অফিসে আসে। সে তাকুকে এক সাইডে নিয়ে গিয়ে বলে, আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে 2 বিলিয়ন কেউ উঠিয়ে নিয়ে, সেটা কি হারু করেছে? তাকু কোনো কিছুই বলছিল না, কারণ সে বুঝতেই পারছিল না যে এখানে সে রেনকে কি বলবে। এখানে অ্যাকাউন্ট দেখিয়ে তাকুকে এই বিষয়ে জিজ্ঞাসা করছিল। রেন তাকুর নীরবতায় অনেক রেগে যায়। সে হারুকে সমস্ত কিছু বলার জন্য যাচ্ছিল, তাকু তাকে রাস্তায় থামায়। তাকু রেনকে বলে যে আসলে আমার মধ্যে এতটা সাহস ছিল না যে আমি হারুকে এই সমস্ত কিছু করতে বারণ করি, কিন্তু আমি তোমাকে শপথ দিচ্ছি যে আমি আমাদের টিমকে ভাঙতে দেব না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের টিমের মধ্যে হয়তো লড়াই লেগে যাবে, আর আমি ঝগড়া করতে মোটেও পছন্দ করি না। আমি তোমাকে শপথ দিচ্ছি যে কোনো ভাবেই হোক এই গেমটা তৈরি হবেই।
এরপর তাকু আর রেন মিলে সাকুরার টিমকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে কিছুদিন পরে এখানে কি হতে চলেছে আর তাদের মেইন মোটিভটা কি। এগুলো শুনে সাকুরার টিম তো হিরোমোটোর সাথে গেম বানানোর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু সমস্ত সত্যি জেনে তাদের মনই ভেঙে যায়। এখানে তারা অনেক রেগে যায়। তারা তখন এখান থেকে চলে যেতেই চাইছিল, কিন্তু তখন তাকু বলে যে ড্রাগন ব্যাংক কোম্পানিতে আমার একটা ক্লাসমেট কাজ করে, আমি তার সাহায্যে ডেভেলপার টিমের সাথে তোমাদের কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এগুলো সত্যি ছিল না। আসলে তাকু ভাবছিল যে তাদের কোম্পানির সার্ভার হ্যাক করে সে ডেভেলপার টিমের সম্বন্ধে জানবে। এটা শুনে সাকুরার টিম এখানে থাকার সিদ্ধান্ত নেয় আর তারা তাকুর উপর ভরসা করে এখানে বসেছিল। তারপর রাতে সবাই অফিস থেকে চলে যাওয়ার পর তাকু নিজের হ্যাকিং করতে শুরু করে। সে ড্রাগন ব্যাংক কোম্পানির সার্ভার হ্যাক করে ফেলে, যার সাহায্যে তাকু ডেভেলপার টিমের ইনফরমেশন বের করে ফেলে। কিন্তু এর সাথে সাথে ড্রাগন ব্যাংক কোম্পানির ফিউচার প্ল্যান সম্বন্ধেও সে জেনে যায় আর সমস্ত গেমের ইনফরমেশনই তার কাছে চলে আসে, যার কারণে এক মুহূর্তের জন্য তাকু ভাবে যে সে ড্রাগন ব্যাংক কোম্পানির সমস্ত ইনফরমেশন চুরি করে তাদের লঞ্চ করার আগে নিজের কোম্পানির বলে লঞ্চ করে দেবে। কিন্তু তখনই তার মাথায় আসে যে এই ফাইলগুলো তৈরি করতে ডেভেলপমেন্ট টিমের কত বছর সময় লেগেছে আর কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। এভাবেই তা কারো ক্রেডিট বা কারো কষ্ট চুরি করতে পারে না, তাই সে নিজের প্ল্যান থেকে উইথড্র করে নেয় আর তাদের বাগের সমস্যাগুলো তাদেরকে লিখে দেয় যে তোমাদের এই সমস্যার কারণে আমি তোমাদের কোম্পানির সার্ভার হ্যাক করতে পেরেছি। এখানেই বুঝে যাও যে ড্রামাতে তাকুকে কতটা সাদাসিধা ক্যারেক্টার দেওয়া হয়েছে, কারণ কিছুদিন আগে ড্রাগন ব্যাংক কোম্পানি তাদের আইডিয়া চুরি করে নিজেদের কোম্পানিকে গ্রো করেছিল। কেরির কাছে তাদের সার্ভার টিম এসে বলছিল যে কিছুক্ষণ আগেই আমাদের সার্ভার হ্যাক হয়েছিল, কিন্তু সে চাইলে কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশন চুরি করে আমাদের বিলিয়নের লস করাতে পারতো, কিন্তু সে আমাদের জন্য একটা রোড নোট ছেড়ে রেখেছে যেখানে বলা হচ্ছে যে আমাদের সার্ভারে কোথায় কোথায় প্রবলেম রয়েছে, যার কারণে সে আমাদের কোম্পানি হ্যাক করতে পেরেছে। এগুলো শুনে কেরি অনেক অবাক হয়। এখানে সে বলে যে সে আমাদের সমস্ত কোম্পানির ডাটা লিক করে দিতে পারতো, সে কোনো কিছুই করেনি। কেরি বুঝে যায় যে এই ছেলেটা তাকুই হবে, কারণ ইন্টারভিউর সময় তাকু তাদের কোম্পানির একটা সিক্রেট ইনফরমেশন বলেছিল যেটা কোম্পানির ভিতরের লোক ছাড়া কেউ বলতে পারছিল না। তখন তাকু ভুল করে বলে ফেলেছিল যে আমি কিছুদিন আগেই কোম্পানির সার্ভার হ্যাক করেছি। তাই এখানে কেরি খুব ভালোভাবে বুঝে যায় যে এটা আসলে তাকু। ইন্টারভিউর সময় সে বলেছিল যে সে একবার আমাদের কোম্পানির সার্ভার হ্যাক করেছে, কিন্তু অন্য কোনো কিছুই করেনি। এই জন্য তাকু ইন্টারভিউ টাইমে কেরি চোখে পড়েছিল। এই জন্য কেরি তাকুকে কল করে পরের দিন ডেটের জন্য জিজ্ঞাসা করে, আর তাকুকে যেহেতু কেউ প্রথমবার সামনে থেকে ডেটের জন্য জিজ্ঞাসা করেছিল তাই তাকু তাকে মানা করতে পারে না, কিন্তু সেখানে অনেক বেশি অবাক হয়েছিল কারণ কেরির বিষয়ে সেও খুব ভালোভাবেই জানতো। পরের দিন কেরি তাকুকে নিয়ে অ্যাডভেঞ্চার পার্কে যায়, যেখানে সারাদিন তারা দুজনে অনেক এনজয় করে এবং অনেক রাইডেও একসাথে উঠে। এরপর রাতে কেরি তাকুকে নিয়ে একটা উঁচু রাইডে উঠে, যেখানে ওঠার পর তাকে বলে যে কিছুদিন আগে আমাদের কোম্পানির সার্ভার হ্যাক হয়েছিল, তুমি কি এ বিষয়ে কোনো কিছু জানো? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ড্রাগন ব্যাংক কোম্পানির সবাই কি জানে যে তাকু তাদের কোম্পানিকে হ্যাক করেছে? তাহলে না, শুধুমাত্র কেরি এই কথাটা বুঝতে পেরেছে, কারণ সে ইন্টারভিউ টাইমে যখন তাকুকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এই সিক্রেট ইনফরমেশনটা কিভাবে জানলে, তখন তাকু বলেছিল যে আমি তোমাদের কোম্পানি হ্যাক করেছিলাম। তখন আবার তাকু থেমে গিয়েছিল, যার কারণে বাকি ইন্টারভিউরা এই বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু কেরি এই বিষয়টা খেয়াল করেছিল, যার কারণে সে জানতো। এখানে তাকু বলে কেরিকে বলেছে আমি কিভাবে জানবো যে তোমাদের কোম্পানিকে হ্যাক করেছে? সে ভাবছিল যে আমার জায়গায় হারু থাকলে এখন কি করতো, অর্থাৎ এখানে বাটপাড়ির সাথে তাকিয়ে থাকতে তাকু কিন্তু এখন বাটপাড়ি করতে শিখে গিয়েছিল। খুব ভালোভাবে এখানে সে মিথ্যা বলে বিষয়টা সামলে নেয়। কিন্তু এখানে কেরি অনেক নাছোড়বান্দা ছিল, সে বারবারই তাকুকে এই বিষয়ে জিজ্ঞাসা করছিল আর তাকু বারবারই বলছিল যে আমি এসব বিষয়ে কোনো কিছুই জানি না। এখানে কেরি তাকে বলেই দেয় তুমি কি আমাদের ডেভেলপার টিমদের বিষয়ে জানতে চাও? তখন তাকু হ্যাঁ বলে। এখানে হ্যাকিং এর বিষয়ে কিন্তু তাকু স্বীকারই করে না, তাই যাবার সময় কেরি তাকে তাদের ডেভেলপমেন্ট টিমের হেড হেকিজিমার বিষয়ে বলে দেয়। এই লোকটার নাম ছিল হেকিজিমা, অনেক কঠিন নাম তাই না? তো এটা শুনে তাকু অনেক খুশি হয়ে যায়। পরের দিন তাকু, রেন আর হারু মিলে হেকিজিমার সাথে দেখা করতে যায়। এখানে হেকিজিমা তাদের সাথে খুব ভালোই আচরণ করে। হারু তাকে নিজেদের সাথে গেম বানানোর জন্য কনভিন্সও করে ফেলে। পরের দিন হেকিজিমা ট্রিলিয়ন গেম কোম্পানিতে গিয়ে বাকি সবার সাথে তাদের গেমের আইডিয়া নিয়ে আলোচনা করে এবং এখানে হেকিজিমা তাদেরকে খুব সুন্দর একটা গেমের আইডিয়া দেয়, যার উপর তারা এখন থেকে কাজ করবে। এরপর হেকিজিমা ট্রিলিয়ন গেমের সাথে মিলে বাবল বাস্টার নামে একটা গেম ডেভেলপমেন্ট করে, যা কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যায়, যেটা হারুরও খুব ভালো লাগে। এরপর হারু প্ল্যান করে যে যদি 1 মাসের মধ্যে 1 মিলিয়ন পাবলিক এই গেমটি ডাউনলোড করে খেলা শুরু করে দেয়, তাহলে হয়তো তাদের এই গেমিং কোম্পানির একটা ক্যারিয়ার দেখা যেতে
পারে, আর এটাই তার প্ল্যান ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে 6 তারিখ তাদের গেমটা পাবলিশ করবে। এই দিনই ট্রিলিয়ন গেম কোম্পানি তাদের নতুন গেম লঞ্চের অ্যাডভার্টাইজমেন্ট করে দেয়, যেটার অনেক বেশি পাবলিসিটি তারা করছিল, কারণ তাদের হাতে সম্পূর্ণ মিডিয়া ছিল। অর্থাৎ এই কারণেই কিন্তু হারু সমস্ত মিডিয়াকে নিজের হাতের মুঠোয় আনতে চাইছে। এখানে ট্রিলিয়ন গেমের সমস্ত এমপ্লয় অনেক বেশি টেনশনে পড়ে যায়। তখনই হিকিজিমা বলে ওঠে যে আমি তোমাদেরকে গেম বানানোর জন্য হেল্প করে ফেলেছি, এখন আমাকে ড্রাগন ব্যাংক কোম্পানিতে চলে যেতে হবে, কারণ আমাকে সেখান থেকে নতুন গেম বানানোর জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তখন সাকুরা হিকিজিমাকে এখান থেকে না যাওয়ার কথা বলে, অর্থাৎ সে বলে যে আপনি ট্রিলিয়ন গেমই আমাদের সাথে প্লিজ কাজ করুন, তাহলে আমরা ট্রিলিয়ন গেমকে অনেক সামনের দিকে নিয়ে যেতে পারবো। তখন হিকিজিমা বলে যে ড্রাগন ব্যাংক কোম্পানি আমাকে 150 মিলিয়ন ইউয়ান প্রতি মাসে দিয়ে থাকে, তোমরা আমাকে কি তা দিতে পারবে? এগুলো শুনে তাকুয়া তার মুখের দিকে তাকিয়েছিল, কারণ হিকিজিমাকে দেখতে অনেক সহজ সরল মনে হতো। এই পার্টির শুরুতে তাকুয়া আর হারু হিকিজিমাকে বোঝানোর চেষ্টা করছিল যেন তিনি ট্রিলিয়ন গেম কোম্পানি থেকে না যান, কিন্তু হিকিজিমা তাদেরকে বলেছিল যে ড্রাগন ব্যাংক কোম্পানি মান্থলি 150 মিলিয়ন ইউয়ান দিয়ে থাকে, তোমরা কি তা দিতে পারবে? হারু জানতো যে 150 মিলিয়ন ইউয়ান মান্থলি হিসাবে দেওয়া ট্রিলিয়ন গেম কোম্পানির সামর্থ্যের বাইরে, তাই এখানে সে হিকিজিমাকে তাদের কোম্পানির 3% শেয়ার অফার করে। যদি এই গেমটা সাকসেসফুল হয় তাহলে হিকিজিমা তাদের কোম্পানি থেকে 150 মিলিয়ন ইউয়ানের প্রফিট পাবে। এখানে আবার হিকিজিমা মনে করেছিল যে ড্রাগন ব্যাংক কোম্পানির সিইও অর্থাৎ কেরির বাবা তাকে হুমকি দিয়েছে, তিনি যদি ড্রাগন ব্যাংক কোম্পানিতে ফিরে না যায় তাহলে তিনি ট্রিলিয়ন ব্যাংক কোম্পানিকে বরবাদ করে দিবে। অর্থাৎ হিকিজিমা কিন্তু ট্রিলিয়ন ব্যাংক কোম্পানি থেকে যেতে চায় না, শুধুমাত্র ড্রাগন ব্যাংক কোম্পানির সিইওর হুমকির কারণে সে ফিরে যাচ্ছিল। কিন্তু সে এসব বিষয়ের কোনো কিছুই হারু আর তাকুকে না বলেই সেখান থেকে চলে যায়। পরে হিকিজিমাকে ড্রাগন ব্যাংক কোম্পানির গেমিং সেগমেন্টে দেখানো হয়, যেখানে প্রথমবারের জন্য হিকিজিমাকে ড্রাগন ব্যাংক কোম্পানির ডেভেলপার হিসেবে পরিচয় করানো হয়। অর্থাৎ এতদিন বিজনেস পলিসির কারণে তাকে কখনো ডেভেলপার হওয়ার ক্রেডিটও দেওয়া হয়নি। কিন্তু যখন হিকিজিমা ট্রিলিয়ন গেম কোম্পানিতে কাটানো মুহূর্তের কথা মনে করে, যার কারণে সে প্রচুর ইমোশনাল হয়ে যায়, সেখানে অ্যানাউন্সমেন্ট করে যে সে ড্রাগন ব্যাংক কোম্পানি থেকে চলে যাবে আর ট্রিলিয়ন গেম কোম্পানির জন্য কাজ করবে, যার কারণে ট্রিলিয়ন গেম কোম্পানির প্রচুর পাবলিসিটিও সেখানে হয়ে যায়। পাবলিসিটি কিভাবে হলো, যারা এই ড্রামাটা শুরু থেকে দেখছো তারা হয়তো বুঝতেই পারছো। অপরদিকে আমরা হারুকে দেখতে পাই যে একটি ট্যালেন্ট মিডিয়া এজেন্সি কিনে নেয়, যেখানে সে তার গেমের অ্যাডভার্টাইজমেন্ট করায় আর অনেক পপুলার মডেলসদেরকে তার অ্যাডভার্টাইজমেন্টে এড করে, যার কারণে তাদের গেম খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যায়, যার কারণে গেম রিলিজ হওয়ার 10 দিনের মধ্যেই 10 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট হয়ে যায়, আর এটা প্লে স্টোরের টপ 3 গেমের মধ্যেও চলে আসে। কিছুদিনের মধ্যেই তাদের গেম প্লে স্টোরের নাম্বার 1 গেম হয়ে যায়, যার কারণে ট্রিলিয়ন গেম কোম্পানির সবাই মিলে পার্টি করতে শুরু করে এবং এই বিষয়টাকে সেলিব্রেট করছিল। তখনই হারু অ্যানাউন্সমেন্ট করে যে এই গেমের মাধ্যমে আমরা 5 বিলিয়নের ইনকাম করেছি, অর্থাৎ একটি গেমেই তাদের প্রফিট হয়েছে 5 বিলিয়ন। তো ট্রিলিয়ন গেমের সবাই এখন মিলিয়নার হয়ে গেছে, এসব বিষয়ে সবাই সেলিব্রেট করছিল। কিন্তু এত কিছুর পরেও হারু তার ট্রিলিয়নার হবার স্বপ্নটা বাদ দেয়নি, সে এসব বিষয় এখন তাকুকে বলছিল। এখন হারু ট্রিলিয়ন টিভি নামে একটা অনলাইন চ্যানেল কিনতে চায়, যেটা সম্পূর্ণ মিডিয়াকে হ্যান্ডেল করবে। প্রতিদিন তারা মিস্টার কিরোইং এর কাছে গিয়ে তাদের প্ল্যান শেয়ার করে। এখানে তাকু অনেক আনশিওর ছিল, অর্থাৎ সে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণই কনফিউশনে ছিল, যেটা হারুও বুঝতে পারছিল, কিন্তু সে কোনো কিছুই বলে না। এখানে মিস্টার কিরোইং এর তাদের আইডিয়া পছন্দ হয়, কিন্তু তাদেরকে তিনি বলেন যে তোমাদের প্রথমে ভিডিও কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয়, কিভাবে বানাতে হয় এ বিষয়ে জানতে হবে, কোনো কিছুই রাতারাতি হবে না। এখানে হারু বলে যে আমার কাছে তার জন্য প্ল্যান রয়েছে, যার জন্য হারু প্রথমে ওয়েদার ব্রডকাস্টিং চ্যানেল খুলে, যার মাধ্যমে সে ভিডিও ডিস্ট্রিবিউটিং শেখে। এরপর হারু নিজের মিডিয়া এজেন্সিতে যায়, যেখানে গিয়ে সে তার মডেলসদেরকে দিয়ে অনেকগুলো টিভি শো করায়, যেগুলো অনেক ইউনিক ছিল, যার কারণে কিছুদিনের মধ্যেই তার কাছে একটি মোবাইল কোম্পানির কোলাবোরেশনের মেসেজ আসে। কিছুদিনের মধ্যেই হারু জানতে পারে যে ড্রাগন ব্যাংক কোম্পানি ডেরেক্স নামে একটি ফরেনার ফার্ম কিনেছে, যার কারণে হারু সিদ্ধান্ত নেয় যে তাদের টিভি চ্যানেলে শুধুমাত্র নিউজ ব্রডকাস্ট করা হবে, যার মাধ্যমে তাদের আর ড্রাগন ব্যাংক কোম্পানির কোনো টক্কর হবে না আর তারা স্মুথলি নিজেদের কাজ করতে পারবে, কারণ ড্রাগন ব্যাংক কোম্পানি তাদের পিছনেই পড়েছিল। যেই বাবা সেই কাজ। হারু এমন চ্যানেল খুলে যেখানে এআই বেসড ভিডিও তৈরি করা হতো, কোন নিউজ ফেক আর কোন নিউজ রিয়েল এই বিষয়ে আইডেন্টিফাই করা হতো, যার কারণে তাদের নিউজ চ্যানেল অনেক পপুলারই হয়ে গিয়েছিল। দুদিনের মধ্যেই তাদের কাছে খবর আসে যে এক আসামি জেল থেকে পালিয়ে রেস্টুরেন্টের মধ্যে লোকেদের হোস্টেজ বানিয়ে নিয়ে এসেছে।
এই নিউজটা তাদের চ্যানেলে কভার করা শুরু করে। তখন তাকু রেস্টুরেন্টের ভিতরে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে তাদের চ্যানেলে লাইভ ব্রডকাস্ট করা শুরু করে, যার কারণে তাদের চ্যানেলে প্রচুর ভিউয়ারশিপ মিলছিল। আর সেই রেস্টুরেন্টের বাইরে নিজেদের রিপোর্টার পাঠিয়ে দেয়। আর যেহেতু রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য পুলিশ দেখতে পাচ্ছিল, তার কারণে তারা আসামিকেও সেখান থেকে বের করতে সক্ষম হয়। আর সেখানে কোনো হোস্টেজেরই ক্ষতি হয় না, যার কারণে তাদের চ্যানেলের পপুলারিটি আকাশচুম্বী হয়ে যায়। যার খুশিতে হারু তার টিম মেম্বারদের পার্টি দেয়। এরপর হারু সিদ্ধান্ত নেয় যে সে অ্যানিমে তৈরি করবে। এরপর তার টিম মেম্বারদের সাথে মিলে কাজ করা শুরু করে দেয়। কিন্তু তখন তাদের ড্রাগন ব্যাংক কোম্পানির সামনে পড়তে হয়, কারণ ড্রাগন ব্যাংক কোম্পানিও এই ফিল্ডেই কাজ করতো। এরপর আমরা কেরির বাবাকে দেখতে পাই, যিনি মিস্টার কিডোইং এর কাছে এসে তার সাথে হাত মেলাতে চান। তিনি বলেন যে তুমি হারুর সঙ্গ ছেড়ে দিলে আমি তোমাকে আমার সমস্ত মিডিয়া চ্যানেল দিয়ে দিব, তার মাধ্যমে তুমি তোমার ট্যালেন্ট মিডিয়ার সমস্ত মডেলস এর ভালো ক্যারিয়ার দিতে পারবে। এই ডিলটা কিন্তু মিস্টার কিডোইং এর খুব পছন্দ হয়, কিন্তু তিনি তার সাথে হাত মিলান না। এরপর তিনি হারুর সাথে দেখা করতে গিয়ে এই বিষয়ে সমস্ত কিছুই বলে। এখানে হারু মিস্টার কিডোইং কে খুব সুন্দরভাবেই বলে যে আপনার যেইটা ভালো মনে হয় আপনি সেইটাই করবেন, আর আমার কাছে মনে হয় যে আপনার ভালো অপরচুনিটি মিস করা উচিত নয়, সেটা হাতে নিয়ে তা কাজে লাগানো উচিত। এগুলো মিস্টার কিডোইং এর খুব পছন্দ হয়, কারণ হারু খুব সুন্দরভাবে এই বিষয়টা হ্যান্ডেল করছিল। কিন্তু এরপরেও মিস্টার কিডোইং কেরির বাবার সাথে হাত মিলান না এবং তার অফারটা রিজেক্ট করে দেন। এরপর কেরির বাবা মিস্টার কিডোইং, হারু আর তাকুকে নিজের কোম্পানিতে ইনভাইট করেন। তিনি এখন ট্রিলিয়ন গেম কোম্পানির সমস্ত স্টক কিনে নিতে চান, যার জন্য তিনি 70 বিলিয়ন ইউয়ান দিবেন। এর সাথে নিজের মেয়ের বিয়ে হারুর সাথে দিতে চান, কারণ তিনি হারুকে নিজের মতোই দেখছেন। যখন তিনি ইয়াং সময় ছিলেন তখন তিনি হারুর মতোই ছিলেন, এসব কিছু তিনি বলছিলেন। এখানে তাকুর চেহারাটা দেখার মতো ছিল। তখন হারু কোনো কিছুই বলে না, কিছুক্ষণ চুপ থেকে চারিদিকটা অবজার্ভ করছিল। হঠাৎ করে হারু বলে ওঠে যে আমি আপনার মেয়েকে এই জন্য বিয়ে করতে পারবো না, কারণ আমার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। পুলিশ শুনে তাকুর চেহারা দেখার মতো ছিল। প্রথমত তার পছন্দের মেয়ে তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর এখানে তার বেস্ট ফ্রেন্ড বিয়ে করে বসে আছে আর সে কোনো কিছু জানেই না। হারু এগুলো বলে সেখান থেকে উঠে যায়। সে কিন্তু কোম্পানির বিষয়ে কোনো কিছুই সেখানে বলেনি। এরপর গাড়িতে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করে তুই আবার বিয়ে কখন করলি? তখন হারু বলে যে আরে বিয়ের কথা মিথ্যা বলেছি, আসলে আমি যদি ডিরেক্ট এখানে রিজেক্ট করতাম কেরিকে তাহলে তার ইগোতে লেগে যেত এবং সে হয়তো আমাদের কোম্পানির বড় কোনো ক্ষতিও করতে পারতো, তাই আমি এভাবে বলেছি। এখানে মিস্টার কিডোইং এই বিষয়টা শুনতে পারেন, কিন্তু তিনি এখানে কোনো রিয়েক্টই করেন না, বরং তাদেরকে ছেড়ে চলে যান। মিস্টার কিডোইং কে আমি শুধুমাত্র একটা ড্রেসেই দেখেছি, তোমরা কি এই বিষয়টা নোটিস করেছো? দিন হারু কেরির বাবার সাথে দেখা করে তার অফার রিজেক্ট করে দেয়। এখানে সে বলে যে আপনি আমার কোম্পানি কিনতে চান আর আমি আপনার কোম্পানি কিনতে চাই, আমাদের দুজনের অবস্থাই সমান। এগুলো শুনে কেরির বাবার জোকস মনে হচ্ছিল আর তিনি জুড়ে জুড়ে হাসতে শুরু করেন। হয়তো তিনি এখনো হারুর পাওয়ারের বিষয়ে আন্দাজও করতে পারেননি, কারণ হারু যে বিষয়ে চিন্তা করে সে বিষয় করেই দেখায়। আমরা এই ফুল ড্রামাতে হারুকে একটা জেডি ক্যারেক্টার দেখতে পেয়েছি, তাই না? পুরো ড্রামাতেই হারু যখন যে বিষয়ে চিন্তা করেছে তা করিয়েই দেখিয়েছে, আর এমন মাইন্ডসেট আসলে আমাদের সবারই হওয়া উচিত, যদিও বলা আর করা সমান হয় না, যেমন আমি। একটু স্টোরি। এরপর হারু নিজের কোম্পানিকে বড় করবার জন্য ক্যাশলেস ব্যাংক তৈরি করে, যেটা অনলাইন মানি ট্রান্সফারেশন ছিল। আর এই ব্যাংক তৈরি করার জন্য হারুকে অনেক মুশকিলের সামনে করতে হয়, কিন্তু হারু আর তার টিম স্ট্রং মানসিকতা দিয়ে তার মোকাবেলা করে। এখানে আমরা হারু আর তার টিমের ঐক্যটা দেখতে পাই, আর তাদের এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। এরপর হারু পাবলিক রেল পাস্কার সাথে কোলাবোরেশন করতে যায়। এগুলো শুনে কেরির বাবা তাকে লাঞ্চে ইনভাইট করে আর তাকে বলে যে পাস্কার সাথে আমার কোম্পানি আগেই কোলাবোরেশন করে ফেলেছে, আর এটা তো শুধুমাত্র শুরু, তুমি দেখো আমি তোমার সাথে এখন কি করি। এই বুড়োটা হাত পা ধুয়ে ট্রিলিয়ন গেমের পিছনেই পড়েছিল। অপরদিকে ট্রিলিয়ন গেমের সিন দেখতে পাই, সেখানে সার্ভার ডাউন হয়ে গিয়েছিল আর তাদের সার্ভারে অনেক ভাইরাস ঢুকে গিয়েছিল, যা তাকেও হ্যান্ডেল করতে পারছিল না। এখানে আমরা জানতে পারি যে মিডিয়া ডিভিশন, গেমিং ডিভিশন, বিজনেস ডিভিশন, এমনকি অ্যাকাউন্টিং ডিভিশনেও ভাইরাস অ্যাটাক করেছে, যার কারণে সঙ্গে সঙ্গে সার্ভার অ্যাটাকে তাদের সার্ভার ডাউন হয়ে গিয়েছে এবং সমস্ত ইউজার্সের ডাটা লিক হয়ে গিয়েছে, যার কারণে ট্রিলিয়ন গেম কোম্পানির সব ইউজার্সদের ফোন নাম্বার এমনকি বাড়ির অ্যাড্রেস পর্যন্ত লিক হয়ে গিয়েছে। কিন্তু তাকু ড্রাগন ব্যাংক কোম্পানির সমস্ত ডিটেলস জানার পরেও কোনো কিছু লিক করেনি, কিন্তু এখানে ড্রাগন ব্যাংক কোম্পানি ইচ্ছে করে তাকুর সমস্ত ডিটেলস লিক করে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যে তখন তাকুর সমস্ত ডিটেলস লিক করে দেওয়া উচিত ছিল।
এবার তাকে শুধুমাত্র তাদের কোম্পানির কিছু ওয়ার্কারদের কথা ভেবে তাদের কোম্পানির কোনো ইনফরমেশন লিক করেনি, আর এখন তাদের কোম্পানিকে ড্রাগন ব্যাংক কোম্পানি সম্পূর্ণ বরবাদ করে দিচ্ছে। আসলে মাঝে মধ্যে সুযোগ পেলে কারো খারাপ করা কিন্তু এতটাও খারাপ কোনো কিছু নয়। এখন তোমরা বলবে যে ওয়ার্কারদের ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। আসলে কোম্পানির যতটাই প্রফিট হোক না কেন, ওয়ার্কাররা শুধুমাত্র তাদের মান্থলি স্যালারিটাই পাবে, এক্সট্রা কোনো কিছুই পাবে না। হ্যাঁ, একটু বোনাস দিয়ে দেয়, কিন্তু সমস্ত প্রফিটই কিন্তু কোম্পানির মালিক হ্যান্ডেল করে। এখানে ড্রাগন ব্যাংক কোম্পানির মালিক অর্থাৎ কেরির বাবা তাকুকে বলে ওঠে যে তুমি যত বড়ই কোম্পানি তৈরি করো, আসলে মানুষ তোমাদের কাজের ওপর সবসময় আঙুল উঠাবে, কারণ তোমাদের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। অবশ্য এখন যদি তুমি আমার পায়ে পড়ে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব এবং তোমার কোম্পানির সমস্ত সমস্যাই সমাধান করে দিব। সব শুনে হারুর প্রচুর রাগ হচ্ছিল, কিন্তু সেখানে নীরব থাকাকেই বেটার মনে করে। আসলে লাইফে এমন অনেক মুহূর্তই আসে যখন আমাদের কথা বলাটা সম্পূর্ণ উচিত হয় না, কিন্তু আমরা রাগের মাথায় অনেক কথাই বলে ফেলি। এখানে আমাদের নীরব থাকাটাই বেটার হবে। পরের দিন রেন প্রেস কনফারেন্স ডাকে, যেখানে গিয়ে সে বলে যে আমি ট্রিলিয়ন গেম কোম্পানির সিও। আজ আমার ভুলের কারণে আমার ইউজার্সদের ডাটা লিক হয়েছে, যার কারণে আমি ট্রিলিয়ন গেম কোম্পানির সিও পদ থেকে রিজাইন নিচ্ছি। অর্থাৎ এখানে তার কোনো দোষ না হওয়া সত্ত্বেও কিন্তু সে রিজাইন নিয়েছিল শুধুমাত্র ট্রিলিয়ন গেম কোম্পানির রেপুটেশনটা ফিরিয়ে আনার জন্য। দিন হারু কেরির বাবার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চায় এবং তাকে বলে যে আমি আপনার কথা মেনে নেব এবং কেরির বাবাকে হেল্প করতে বলে। এখানে হারু বলে যে আপনার মেয়েকে বিয়ে করার যে অফারটা ছিল সেটা কি এখনো ভ্যালিড রয়েছে। তখন তাকে এক সাইডে নিয়ে যায়। তাকে হারুকে বলে যে তোমার এসব করার পেছনে এখন কোন প্ল্যান রয়েছে। এখানে হারু তাকে বলে যে আমার মাথায় কোনো প্ল্যানই আসছে না, এখন আমাকে এই সিচুয়েশন থেকে শুধুমাত্র বের হতে হবে, যেখানে শুধুমাত্র কেরির বাবাই আমাকে হেল্প করতে পারবে। কেরিকে বিয়ে করলেই আমি কেরির বাবার আশেপাশে থাকতে পারবো। তিনি একজন বিলিয়নার আর আমি তাকে ব্যবহার করে ট্রিলিয়নার হতে পারবো। আমি নিজের ট্রিলিয়নার হবার স্বপ্ন এখনো কিন্তু ছেড়ে দেয়নি। এগুলো শুনে তাকুর অনেক খারাপ ফিল হয়, কারণ এখানে হারু নিজেকে অনেক স্বার্থপর দেখাচ্ছিল। আর এই ডিলের পর তাকু আর হারু তো 30 বিলিয়ন ইউয়ান পেয়ে যাবে, কিন্তু তাদের ওয়ার্কারদের কোনো কিছুই দেওয়া হবে না, তাদের ওয়ার্কার কোনো কিছুই পাবে না, আর তাদের সমস্ত ওয়ার্ক এবিলিটিটাই বিফলে যাবে। আর হারু নিজের ওয়ার্কারদের বিষয়ে কোনো কিছুই চিন্তা করছে না। এসব দেখে তাকু সেখান থেকে রেগে চলে যায়। এখানে তাকু হারুর উপর প্রচুর রেগেছিল। সিন পরের দিন শিফট হয়। ড্রাগন ব্যাংক কোম্পানির ডাইরেক্টর হয়ে হারু ট্রিলিয়ন গেম কোম্পানিতে যায়। এখানে ট্রিলিয়ন গেম কোম্পানির ওয়ার্কাররা তো বিশ্বাসই করতে পারছিল না যে হারু তাদের সাথে এমনটাও করতে পারে। হারু আর মিস্টার কিডোয়িং এর শেয়ার দেওয়ার কারণে ট্রিলিয়ন গেম কোম্পানির ড্রাগন ব্যাংক কোম্পানির আন্ডারে চলে আসে। টেকওভার করার পর ড্রাগন ব্যাংক কোম্পানির এক এমপ্লয়ি ট্রিলিয়ন গেম কোম্পানির সিও হয়ে আসে। সে অনেক রাগী মেজাজের ছিল। সে বাকি এমপ্লয়ীদেরকে ক্রিয়েটিভ কাজ করার বদলে গেমের মধ্যে বাগ খোঁজার কাজ দিয়ে দেয়, যার কারণে তাদের অনেক বোরিং লাগতে শুরু করে। আর তাকুকে সেখানেরই এক জেনারেল ওয়ার্ডে শিফট করে দেওয়া হয়, অর্থাৎ সে এখন সাধারণ এক এমপ্লয়ি হয়ে গিয়েছে। এখানে তাকু হারুর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে তাকু যখন একা টেরেসে ছিল তখন তার কাছে হারু আসে আর তাকে বলে যে ট্রিলিয়ন ইউয়ান ইনকাম করার আগেও আমার একটা স্বপ্ন রয়েছে, যেটা হলো ড্রাগন ব্যাংক কোম্পানির সিওকে এক্সপোজ করা। সে অনেক কারাপশন এবং অনেক ইনলিগাল কাজ করেছে, আমি তাকে এক্সপোজ করতে চাই, আর যার জন্য আমার তোমার হেল্পের প্রয়োজন। এখানে তাকু নিজের সমস্ত অভিমান বলে হারুর সাথে আবার ফ্রেন্ডশিপ করে নেয়। এখানে আমরা বুঝতে পারি যে হারু এখনো তাকে নিজের বেস্ট ফ্রেন্ডই ভাবে। মানে হারু তাকুকে বলে যে তুমি ড্রাগন ব্যাংক কোম্পানির সিওর অফিসে গিয়ে তার সমস্ত ডিটেলস চুরি করে সেগুলো অনলাইনে পাবলিশ করে দিও। এগুলো করতে তাকু অনেক ভয় পেলেও হারুর কথা শুনে সে সব করতে রাজি হয়ে যায়। এরপর তাকু সিওর অফিসে গিয়ে অর্থাৎ কেরির বাবার অফিসে গিয়ে তার কম্পিউটার থেকে সমস্ত ডিটেলস চুরি করে সেগুলো অনলাইনে পাবলিশ করে দেয়, যেখানে মানি লন্ডারিং, ইনলিগাল ভাবে প্রপার্টি নিজের নামে করা আর মন্ত্রীদের ঘুষ খাওয়ানো পর্যন্ত ছিল। অর্থাৎ ড্রাগন ব্যাংক কোম্পানির সিও অনেক কারাপশনই করেছিল, কিন্তু হঠাৎ সিস্টেমে গ্লিচ চলে আসে আর অনলাইন থেকে সমস্ত নিউজ ডিলিট হয়ে যায় এক মুহূর্তের মধ্যে। এই ড্রামাতে মানি ইজ দ্য পাওয়ার এই শব্দটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে তোমার কাছে টাকা থাকলেই তুমি সবকিছু করতে পারবে। আর এই ড্রামাটি এই কথাটিকেই বারবার রিমাইন্ড করাচ্ছিল। ব্যাক টু স্টোরি, আমরা বোর্ড মিটিং এ কেরির বাবা তাকু আর হারুকে দেখতে পাই। আসলে এখানে ঘটনা হয়েছিল যে তাকু যখন ইনফরমেশন চুরি করবার জন্য সিওর অফিসে গিয়েছিল, তখন কিন্তু সে সিওর অফিসে সিসিটিভি ক্যামেরাকে হ্যাক করে তা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেখানে একটি হিডেন ক্যামেরাও ছিল যেটা তাকু জানতো না।
যার কারণে সিও জেনে গিয়েছিল যে তাকুই এই ইনফরমেশন চুরি করেছিল। তখন সেখানে হারু উঠে দাঁড়ায়। আসলে সে ড্রাগন ব্যাংক কোম্পানির সিওর কারাপশনের প্রুফ দেখে শেয়ার হোল্ডারদের ব্ল্যাকমেল করে তাদের শেয়ার নিজের নামে করে নিয়েছে। আর সে যাদের শেয়ার নিয়েছে তারাও কিন্তু এই কোম্পানির বড় বড় শেয়ার হোল্ডার ছিল। এসব বলে তাকে মিস্টার কিডোইংও হেল্প করেছিল। এখানে আমরা জানতে পারি সে পাবলিককে নয় বরং শেয়ার হোল্ডারকে দেখানোর জন্যই সমস্ত প্রুফ নিয়েছিল। আর এখন হারুর কাছে ড্রাগন ব্যাংক কোম্পানির 46% শেয়ার আছে। এছাড়াও হারু তাকুকে দিয়ে সিওর ডেস্কটপের ক্যামেরা হ্যাক করিয়েছিল, যেখানে ড্রাগন ব্যাংক কোম্পানির সিও মিনিস্টারের সাথে এসব নিউজ সরানোর বিষয়ে কথা বলছিলেন আর নিজের কারাপশনের বিষয়ে অনেক কিছু বলেছেন, যা এখন তার বিপক্ষে প্রুফ হয়ে দাঁড়িয়েছে। এই ড্রামাতে হারুর মাথাটাকে একটা মাস্টারপিস দেখানো হয়েছে, মানে সব বিষয়েরই সমাধান তার কাছে একটা না একটা রয়েছেই। আমার কাছে পার্সোনালি এই ক্যারেক্টারটাকে অনেক স্ট্রং আর অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে? হারু এত কিছু দেখানোর পরেও ক্যারির বাবা অর্থাৎ ড্রাগন ব্যাংক কোম্পানির সিওর কনফিডেন্স কিন্তু কমেনি। ড্রাগন ব্যাংক কোম্পানির সিও অনেক আত্মবিশ্বাসের সাথে হারুর সামনে এসে দাঁড়িয়ে বলে যে এখনো সিও হতে গেলে তোমাকে 5% শেয়ার দেখাতে হবে, যেটা তোমার কাছে নেই। ফুল কনফিডেন্সের সাথে তখন হারু বলে যে এই শেয়ারগুলো আমাকে আপনার মেয়ে দেবে। এখানে ড্রাগন ব্যাংক কোম্পানির সিও অর্থাৎ ক্যারির বাবা ভাবছিলেন যে তার মেয়ে এই কাজটা করবে না, অন্তত নিজের বাবার জন্য হলেও নিজের শেয়ার হারুকে দিবে না, কিন্তু সে বলে যে আমি হারুকে নিজের শেয়ার দিয়ে দিব। আসলে সে ড্রাগন ব্যাংক কোম্পানি এবং নিজের বাবার বিষয়ে ভেবেছে, কারণ হারু যদি এই প্রুফগুলো পুলিশের কাছে দিয়ে দেয় তাহলে তার বাবার জেল হয়ে যাবে। আর কোম্পানির সিওর বিষয়ে এসব নিউজ সামনে গেলে ড্রাগন ব্যাংক কোম্পানি এমনিতেই বন্ধ হয়ে যাবে, তাই সে নিজের কোম্পানি আর নিজের বাবার জন্য নিজের শেয়ার হারুকে দিয়ে দেয়। এখানে ক্যারির বাবার চেহারা দেখার মতো ছিল, আসমান থেকে তিনি মাটিতে পড়ছেন। আসলে বেশি আকাশে উঠে গেলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়তে হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী আর এই ক্যারির বাবার অবস্থা আমার কাছে সেম মনে হচ্ছিল। এরপর ড্রামাতে আরো একটা টুইস্ট আছে, হারু নিজের জায়গায় তাকুকে ড্রাগন ব্যাংক কোম্পানির সিও ঘোষণা করে দেয়। এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল। যারা প্রথম এপিসোড দেখেছো তারা হয়তো দেখেছিলই যে তাকু ট্রিলিয়ন গেম কোম্পানির সিও ছিল। এরপর তাকু আর হারু রেনের কাছে যায়। সে তখন তার ফ্লাওয়ার শপে কাজ করছিল। এখানে তাকু আর হারু তাকে সমস্ত কিছু বলে তাকে কোম্পানিতে ফিরে আসার কথা বলে। এখানে আমরা রেনের খুশিটা অনেক ভালোভাবেই দেখতে পারি। আসলে এই ড্রামাতে এই সাইড রোলটা কিন্তু নিঃস্বার্থ সাইড রোল ছিল। তারপর আমরা তাকু আর হারুকে ড্রাগন ব্যাংক কোম্পানির টপ ফ্লোরে দেখতে পাই। এখানে তাকু আর হারু ভাবছিল যে এখানে কাজ করা তাদের স্বপ্ন ছিল, কিভাবে তারা এই কোম্পানিতে এসেছিল। আজ তারা এই কোম্পানিরই মালিক হয়ে গিয়েছে। সত্যি বড় কিছু করতে গেলে শুধুমাত্র একটা স্ট্রং মানসিকতার প্রয়োজন। তোমার মনে কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে, লক্ষ্যে তুমি একদিন পৌঁছবেই। এরপর কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে রেন বলছিল যে ট্রিলিয়ন গেম কোম্পানি ড্রাগন ব্যাংক কোম্পানিকে এখন একোয়ার করে নিয়েছে। আর ট্রিলিয়ন গেম কোম্পানির সিও এখন তাকু আর ড্রাগন ব্যাংক কোম্পানির সিও ক্যারিকে দেখানো হয়েছে। আর মিস সুজুকির ফ্লাওয়ার বিজনেস কিনে সেই ফ্লাওয়ার বিজনেসের প্রেসিডেন্ট রেনকে বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ এখন তারা সবাই নিজেদের লাইফে সাকসেস। আর হারু নিজের বিষয়ে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়, তার বিষয়ে কেউই কোনো কিছুই জানতো না। সিন 2 বছর পরে দেখানো হয়, যেখানে তাকু ফুড ভেন্ডিং মেশিন থেকে খাবার বের করার জন্য টাকা বার করছিল। তখনই তার হাত থেকে টাকা উড়ে যায়। তখন সেই টাকাগুলো কেউ একজন ধরে নেয়, আসলে এটা হারু ছিল। এরপর হারু তাকুকে নিয়ে নিজের ল্যাম্বরগিনি করে সমুদ্র বন্দরে নিয়ে যায়। সমুদ্র বন্দরে যাবার পর হারু তাকুকে বলে যে আমি এখন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে চাই। অনলাইন আর সোশ্যাল মিডিয়াতে তো অনেক বিজনেসই করলাম, অর্থাৎ এখানে তারা মাল্টি ট্রিলিয়নার হবার প্ল্যান করছিল। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় এই দুই বন্ধুর সাকসেসের স্টোরি। আমার কাছে পার্সোনালি ড্রামাটি অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবে না। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তাই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।